বাড়তি শুল্ক আরোপ প্রশ্নে পাকিস্তানে ট্রাম্পের ইউটার্নের রহস্য কি? ইসলামাবাদকে একঘরে করতে দিল্লির চাল কি ব্যর্থ হলো? গাজায় বর্বরতা বন্ধে অদ্ভুত দ্বিচারিতায় ইউরোপের কিছু দেশ। 147 দেশের স্বীকৃতির পরও কেন জাতিসংঘের পূর্ণ সদস্য নয় ফিলিস্তিন? দাবানলের তাণ্ডবে ছাড়খাড় কানাডা, প্রভাব পড়েছে সীমান্ত ঘেঁষে যুক্তরাষ্ট্রে। একাধিক অঙ্গরাজ্যে স্বাস্থ্য সতর্কতা জারি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ট্রাম্প প্রশাসনের বাড়তি শুল্ক আরোপের চূড়ান্ত ঘোষণায় ভারতে অস্বস্তির লু হাওয়া বইলেও প্রতিবেশী পাকিস্তানে নেমেছে স্বস্তির সুবাতাস। যুক্তরাষ্ট্রের নয়া শুল্ক নীতিতে দক্ষিণ এশিয়ায় তুলনামূলক লাভজনক অবস্থানে পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি খাত। দেশটির বৈদেশিক রপ্তানি আয়ের 60% আসে এই খাত থেকে। যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যে তুলনামূলক কম শুল্ক হারের মোক্ষম ফায়দা তুলতে পারবে কি পাকিস্তান? বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। We have been paying Pakistan billions and billions of dollars. আমরা পাকিস্তানকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়েছি, কিন্তু বিনিময়ে পাকিস্তান আমাদের মিথ্যা ছাড়া কিছুই দেয়নি। প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকা অবস্থায় পাকিস্তানের বিরুদ্ধে এভাবেই বিষোদ্গার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে উল্টে গেছে পাশার দান। দক্ষিণ এশিয়ার শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে কম শুল্ক নিয়ে আলোচনার টেবিল থেকে ফিরে আসতে পেরেছে ইসলামাবাদ। ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের উপর ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের পরিমাণ যথাক্রমে 25, 20 ও 40%। অপরদিকে পাকিস্তানের পণ্য আমদানিতে শুল্কের পরিমাণ 29% থেকে কমে 19% হয়েছে। অনেকেই আশঙ্কা করছিলেন পাকিস্তানকে আর্থিক দিক দিয়ে একঘরে করার চেষ্টা চালাচ্ছে ভারত, কিন্তু তুলনামূলক কম শুল্ক আরোপ করায় পাকিস্তানে নেমে এসেছে স্বস্তির সুবাতাস। পাকিস্তানের পণ্যে আরোপিত শুল্ক উল্লেখযোগ্য পরিমাণে কম হওয়াকে স্থানীয় বাজার বিশ্লেষকরা ইতিবাচক বিষয় হিসেবে দেখছেন। আমি মনে করি এটি পাকিস্তানের অর্থনীতির জন্য একটি দুর্দান্ত অগ্রগতি। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মার্কিন কোম্পানি এবং পাকিস্তানের মধ্যে বিনিয়োগ সহযোগিতাকে আরও বৃদ্ধি করবে। পাকিস্তানে বিনিয়োগের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন মনোযোগ খুবই উৎসাহব্যঞ্জক বিষয়। আমরা যুক্তরাষ্ট্রের সাথে কেবল একটি ভালো বাণিজ্যিক চুক্তি সম্পাদন করছি তা নয়, আমরা সেখানে আমদানির চেয়ে রপ্তানি বেশি করছি। 2023-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রপ্তানি ছিল $5 বিলিয়ন বেশি। একই সময়ে আমদানি ছিল প্রায় $2 বিলিয়ন। শুল্ক হার কমায় যুক্তরাষ্ট্রে পাকিস্তানের সার্বিক রপ্তানিতে আরও গতির সঞ্চার হতে পারে। পাকিস্তানের গার্মেন্টস পণ্যের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র। এই খাতে দেশটি ভারত, বাংলাদেশ ও ভিয়েতনামের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। দেশটির মোট রপ্তানির 60%ই আসে এই খাত থেকে। সংশ্লিষ্টদের অনেকে মনে করছেন পাকিস্তানের শুল্ক হার কম থাকায় মার্কিন আমদানিকারকদের জন্য দেশটি সস্তা ও লাভজনক উৎস হয়ে উঠতে পারে। শুল্কের হার 29 থেকে 19-এ নেমে আসা পাকিস্তানের অর্থনীতির জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। যুক্তরাষ্ট্রে পাকিস্তানের প্রধান রপ্তানি মূলত টেক্সটাইল পণ্য, তাই রপ্তানি বাজারের প্রধান অংশ হওয়ায় টেক্সটাইল শিল্প এই শুল্কের সবচেয়ে বড় সুবিধাভোগী হবে। শুল্ক হার কমায় গ্যাপ ও লিভাইসের মতো খ্যাতনামা মার্কিন ব্র্যান্ডগুলো সাশ্রয়ী উৎসের খোঁজে তাদের মনোযোগ চীন বা ভিয়েতনাম থেকে সরিয়ে পাকিস্তানে আনতে পারে। এছাড়া পাকিস্তানের পোশাক খাত বর্তমানে প্রায় 40 লাখ মানুষের কর্মসংস্থানের যোগান দিচ্ছে। শুল্ক কমার ফলে রপ্তানি অর্ডার বাড়লে নতুন শ্রমিক নিয়োগ ও কারখানা সম্প্রসারণ হতে পারে, যা পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের একটি উপায় হতে পারে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতির সাম্প্রতিক পরিবর্তন পাকিস্তানের গার্মেন্টস খাতকে মার্কিন বাজারে নিঃসন্দেহে বিশেষ সুবিধা এনে দেবে। তবে একই সাথে এই সুবিধা তাদের প্রতিযোগী দেশ বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 25% শুল্ক আরোপের লোকসানের মুখে ভারতের অর্থনীতি। এই অবস্থায় ভারতীয়দের স্বদেশি পণ্য কিনতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলেও স্বদেশি অভিযানের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষতি ঠেকানো সম্ভব বলে আশাবাদী প্রধানমন্ত্রী মোদী। শনিবার ভারতের বারাণসীতে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। এই পরিস্থিতিতে ভারতের স্বার্থ নিয়ে সতর্ক থাকা উচিত। ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত করতে স্বদেশি অভিযান উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তিনি। যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপে ভারতের কি পরিমাণ ক্ষতি হবে তা পরীক্ষা করে দেখছে ভারত কর্তৃপক্ষ।
এ বিষয়ে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সহ সকল অংশীদারদের সাথে আলোচনা চলছে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মস্কোর সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে আসা সম্ভব না বলেও জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা। এর আগে গেল বুধবার রাশিয়া থেকে অস্ত্রসহ জ্বালানি তেল কেনায় অতিরিক্ত শুল্ক ছাড়াও জরিমানার হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফিলিস্তিনিদের প্রাণের দাবি স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিতে এরই মধ্যে সমর্থনের ঘোষণা দিয়েছে ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে সহ ইউরোপের কয়েকটি দেশ। অথচ গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের জঘন্যতম নজিরবিহীন বর্বরতা আর দখলদারিত্ব বন্ধের আওয়াজ তুলতে কুণ্ঠিত এসব দেশ। অতীত নজিরও আশাব্যঞ্জক নয়। গত 4 দশকে 147টি দেশের স্বীকৃতি পাওয়া ফিলিস্তিনিকে আজও পূর্ণ সদস্যপদ দেয়নি জাতিসংঘ। এমন অবস্থায় ইউরোপীয় দেশগুলোর প্রতীকী স্বীকৃতিতে কি পাল্টাবে গাজার বাস্তবতা? থামবে কি ইসরায়েলি হায়নাদের রক্ত পিপাসা? ভণ্ডামির খোলস ছেড়ে সাহস করে ইসরায়েলের বিরুদ্ধে কি দাঁড়াতে পারবে পশ্চিমা বিশ্ব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার নামে সহানুভূতির অভিনয় করে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য সবাই একে একে কাগজে কলমে ফিলিস্তিনকে রাষ্ট্র বলে মেনে নিচ্ছে, কিন্তু বাস্তবে তারাই দিয়েছে ইসরায়েলকে গণহত্যা আর অবাধ দখলদারির লাইসেন্স। গত 4 দশকে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে 147টি রাষ্ট্র, অথচ আজও ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য নয়। এমনকি দেশটি এখনও কার্যকর কোনো স্বাধীন রাষ্ট্রও না। সেক্ষেত্রে এই ধরনের প্রতীকী স্বীকৃতির ঘোষণাগুলো কি ফিলিস্তিনের জন্য কোনো উপকারে আসবে? ইসরায়েলকে না থামিয়ে কেবল স্বীকৃতি দিলেই কি গাজার মানুষ পাবে বেঁচে থাকার অধিকার? 1988 সালে ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পরবর্তী সময়ে দেশটিকে স্বীকৃতি দেওয়ার ব্যাপক তোড়জোড় দেখা যায়, কিন্তু অধিকাংশ দেশই সেই ঘোষণার পর আর কোনো কূটনৈতিক, অর্থনৈতিক বা সামরিক পদক্ষেপ নেয়নি। দখলদারিত্ব থেকে ইসরায়েলকে পিছু হটতেও বাধ্য করেনি কেউ। পশ্চিমারা কেবল নিজ দেশের নাগরিকদের কাছেই ভালো সাজতে চেয়েছে। এই সুযোগে ফিলিস্তিনের উপর হত্যা, নির্যাতন ও দখলদারির চরম উদাহরণ দেখিয়ে চলছে ইসরায়েল। পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ, গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা, ত্রাণ সামগ্রী অবরোধ, ক্ষুধার অস্ত্র দিয়ে মানুষ হত্যা এবং বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘনের পরেও নেতানিয়াহু রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের বর্তমান সরকার যেভাবে সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র ধারণাকে ধ্বংস করার কাজে লিপ্ত, তাদের ঠেকাতে কাগজে স্বীকৃতি দিয়ে কিছুই হবে না। ভয়াবহ সামরিক হামলা, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে প্রতিশোধমূলক নীতি এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করে গণহত্যা চালানোই হচ্ছে ইসরায়েলের মূল কৌশল। বছরের পর বছর ইসরায়েলের এই দখলদারিত্বকে রক্ষা করে যাচ্ছে পুরনো মিত্র যুক্তরাষ্ট্র। বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা থেকে শুরু করে জাতিসংঘে তেল আবিবের পক্ষে শক্ত অবস্থান ফিলিস্তিন সংকটকে করেছে আরও জটিল। ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আনার ক্ষেত্রে অবদান রাখতে চায় বলে দাবি করেছে ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশ, কিন্তু বাস্তবে এই ধরনের বক্তব্য ফাঁকা বুলি ছাড়া আর কিছুই না। বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার কট্টরপন্থী সরকার। দখলকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন, শরণার্থী শিবির, শিক্ষা প্রতিষ্ঠান ও ত্রাণের বহরে হামলা, পূর্ব জেরুজালেমের দখলদারি সবই চলছে পরিকল্পিত কৌশলের অংশ হিসেবে। নেতানিয়াহুর একটাই লক্ষ্য, মানচিত্র থেকে ফিলিস্তিনকে চিরতরে মুছে দেওয়া। একটি দেশকে স্বাধীন বলে স্বীকৃতি তখনই কার্যকর হয় যখন সেটির সঙ্গে থাকে বাস্তব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি। যুক্তরাষ্ট্রের ভয়কে তোয়াক্কা না করে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো যদি দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ বন্ধ এবং আন্তর্জাতিক আদালতের রায় বাস্তবায়নে সত্যিকারের পদক্ষেপ নিত, তাহলেই কেবল কাজে আসত তাদের দেয়া স্বীকৃতি। ফিলিস্তিনের মানুষদের নতুন করে আর স্বীকৃতির দরকার নেই। তাদের এখন প্রয়োজন পায়ের নিচে শক্ত মাটি, দখলদার মুক্ত সীমানা এবং আত্মমর্যাদার অধিকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। অস্ত্র সমর্পণের শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। স্পষ্ট জানিয়ে দিয়েছে, সার্বভৌম ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে নিরস্ত্রীকরণে রাজি হবে না তারা। এদিকে খান ইউনিসে রেড ক্রিসেন্ট সোসাইটি ফিলিস্তিনিদের সদর দপ্তরে হামলা চালিয়ে একজন কর্মীকে হত্যা ও 3 জনকে আহত করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের দাবি, ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার বৈধ জাতীয় অধিকার রয়েছে তাদের। ইসরায়েলি জিম্মিদের স্বজনদের সাথে মার্কিন বিশেষ দূত
স্টিভ উইটকফের সাক্ষাতে সমালোচনা করেছে হামাস। অস্ত্র সমর্পণের বিষয়ে মার্কিন দূত মিথ্যা আশ্বাস দিয়েছেন বলে অভিযোগ তুলেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। ইসরায়েলি জিম্মিদের পরিবারের সাথে গত শনিবার তেল আবিবে দেখা করেন উইটকফ। এদিকে কৌশলগত অস্ত্রবিরতি ভঙ্গ করে গাজায় হামলা জারি রেখেছে ইসরায়েল। রবিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 22 জন ত্রাণ প্রত্যাশী সহ অন্তত 44 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। অনাহারে অপুষ্টিতে আরো 6 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এতে গত 1.5 বছরে এই সংখ্যা পৌঁছেছে অন্তত 175 জনে। পরিবেশ বিপর্যয়ের কুপ্রভাবে বিশ্বব্যাপী ক্রমেই বাড়ছে প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা। তুরস্কে দাবানলের রেশ থাকতে একই বিপর্যয়ের মুখে পড়েছে কানাডা। পুড়ছে বন, পুড়ছে গাড়ি, পুড়ছে ঘর। দাবানলের তাণ্ডবে সৃষ্ট ধোঁয়ায় নাজেহাল সীমান্ত লাগোয়া যুক্তরাষ্ট্রের আইভা, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, ইস্টার্ন নেব্রাস্কা, ইন্ডিয়ানা ও ইলিনয়ের বিস্তীর্ণ অঞ্চল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী জলবায়ুর নানা ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। কোথাও ভয়াবহ বন্যায় অঞ্চল জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, আবার কোথাও ভয়ঙ্কর দাবানলে সবকিছু ছারখার হয়ে যাচ্ছে। এইভাবে পৃথিবী একের পর এক প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ছে। এবার দাবানলের ভয়াবহতায় পুড়ে ছাই হয়ে যাচ্ছে কানাডা। কানাডার বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ফলে বায়ু দূষণ নিয়ে সতর্কতা ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রে। 2 আগস্ট পর্যন্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচুয়ান, ম্যানিটোবা এবং অন্টারিও প্রদেশ সহ ইউকন ও নর্থ ওয়েস্ট টেরিটরিজে সক্রিয় ছিল কয়েকশো দাবানল। এর বেশ কিছু এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে বলে জানিয়েছে কানাডিয়ান ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার। এই ধোঁয়া যুক্তরাষ্ট্রের আইওয়া, মিনেসোটা, উইসকনসিন, মিশিগান, ইস্টার্ন নেব্রাস্কা এবং ইন্ডিয়ানা ও ইলিনয়ের কিছু অংশে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পরিস্থিতি এখন বেশ উদ্বেগজনক। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQER-এর তথ্য অনুযায়ী 1 আগস্ট থেকে শহরটি বিশ্বের অন্যতম খারাপ বায়ু গুণমানভুক্ত এলাকায় পরিণত হয়েছে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI-এর তথ্য অনুযায়ী মিনেসোটার সর্বত্র বায়ুর গুণমান রেড বা অস্বাস্থ্যকর স্তরে পৌঁছেছে এবং এটি কিছুদিন এভাবেই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মিনিয়াপোলিস সেন্ট পল অঞ্চলের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের একজন আবহাওয়াবিদ জো স্ট্রাস আল জাজিরাকে জানান, তারা প্রতিদিন এই ধোঁয়ার সাথে বসবাস করছেন। বাইরে গেলে ধোঁয়ার স্বাদ এবং গন্ধ অনুভূত হয়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন 2 আগস্ট পর্যন্ত এই ধোঁয়া মধ্য পশ্চিমাঞ্চলে বজায় থাকবে। এরপর ধীরে ধীরে এটি দক্ষিণের দিকে টেনেসি ও মিসৌরি এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই দাবানলের কারণে যাদের ফুসফুস বা হৃৎপিণ্ডে সমস্যা রয়েছে, ছোট শিশুরা, বৃদ্ধরা এবং গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি থাকে। এই ধরনের ধোঁয়া থেকে উদ্ভূত বায়ু দূষণের ঘটনা নতুন নয়। 2023 সালে কানাডার দাবানলের ধোঁয়া আটলান্টিক সাগর পেরিয়ে উত্তর ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। এনভায়রনমেন্ট কানাডা জানিয়েছে, সাসকাচুয়ান, ম্যানিটোবা, অন্টারিও এবং নর্থ ওয়েস্ট টেরিটরিজ এলাকায় বায়ু দূষণের মাত্রা অত্যন্ত উচ্চ পর্যায়ে পৌঁছেছে। এদিকে ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে জারি করা হয়েছে সতর্কতা, যদিও সেখানে বায়ু দূষণের ঝুঁকি কিছুটা কম রয়েছে। কানাডার আবহাওয়া বিভাগ জানিয়েছে 3 আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকতে পারে। বায়ুর গুণগত মান পর্যবেক্ষণ করে প্রয়োজন হলে মাস্ক ব্যবহার এবং ঘরের ভিতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। ইফাত জাহান, বাংলাভিশন। 8.8 মাত্রার ভূমিকম্পে রাশিয়া ব্যাপক ক্ষয়ক্ষতি আর প্রাণহানি থেকে বেঁচে গেলেও রেখে গেছে ক্ষতচিহ্ন, তৈরি করে গেছে নয়া বিপদের রাস্তা। জেগে উঠেছে 450 বছর ঘুমিয়ে থাকা সুপ্ত আগ্নেয়গিরি ক্রাসোনিনিকভ। 20,000 ফুট পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ছে লাভা আর ছাই ভস্ম। এতে ওই আগ্নেয়গিরি ঘিরে থাকা অঞ্চলে বিমান চলাচলের জন্য জারি হয়েছে জরুরি সতর্কতা। আর সুপ্ত আগ্নেয়গিরি থেকে জেগে ওঠায় ভূতাত্ত্বিক অস্থিতিশীলতায় প্যাসিফিক অঞ্চলে বাড়ছে নয়া ভূমিকম্পের আশঙ্কা। বিস্তারিত হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার কামচাটকা অঞ্চলে 450 বছর পর জেগে উঠেছে এক সুপ্ত আগ্নেয়গিরি।
ওই অঞ্চলে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার কয়েকদিনের মাথায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটল। 2 আগস্ট জেগে ওঠা আগ্নেয়গিরিটির নাম ক্রাশেনিনিকভ বলে জানিয়েছে কামচাটকা প্রশাসন। এর আগে শেষবারের মতো 1550 সালে ক্রাশেনিনিকভে অগ্নুৎপাতের ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। কর্তৃপক্ষ জানায়, এ যাত্রায় অগ্নুৎপাতের মধ্য দিয়ে জেগে উঠেই বিপুল ধোঁয়ার কুণ্ডলিতে চারপাশ ছেয়ে দেয় ক্রাশেনিনিকভ। এরই মাঝে সেই ভিডিও ভাইরাল হয়ে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আগ্নেয়গিরিটি 6000 মিটার অর্থাৎ 19,700 ফুট ওপরে বাষ্প, ধোঁয়া ও লাভার ভস্য ছুঁড়ে মারে বলে জানিয়েছে তারা। কামচাটকা প্রশাসন জানিয়েছে, আগ্নেয়গিরি থেকে বের হওয়া ধোঁয়া ও ছাইভস্য পূর্বমুখে প্রশান্ত মহাসাগরের দিকে ছড়িয়ে পড়ছে। কোনো জনবসতিতে লাভার ছাইভস্য পড়ার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে তারা। তবে আগ্নেয়গিরিটি ঊর্ধ্বাকাশে ধোঁয়ার কুণ্ডলী ও ছাইভস্য উৎক্ষেপণের জেরে ওই অঞ্চলে বিমান চলাচলে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। দেয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এতে করে বিমান চলাচল বিঘ্নিত হতে পারে বলে জানানো হয়। এদিকে এর আগে ভূমিকম্পের জেরে 30 জুলাই ইউরোপ ও এশিয়ার সর্ববৃহৎ সক্রিয় আগ্নেয়গিরি বলে খ্যাত কামচাটকার ক্লাউচেভস্কায়াতেও অগ্নুৎপাতের ঘটনা ঘটে। 2000 সাল থেকে এ পর্যন্ত 18 বার অগ্নুৎপাতের ঘটনা ঘটল এই সক্রিয় আগ্নেয়গিরিতে। 30 জুলাই কামচাটকার ইতিহাসে অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার জেরে ক্রাশেনিনিকভ ও ক্লাউচেভস্কায়ায় অগ্নুৎপাতের ঘটনায় ওই অঞ্চলে ভূতাত্ত্বিক অস্থিতিশীলতার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আগামীতে এখানে আরও ভূমিকম্পের আশঙ্কাও করছেন তারা। এসবের ফলে সুনামি সহ নানান প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। 30 জুলাইয়ের ভূমিকম্পেও রাশিয়া সহ প্যাসিফিকের বিভিন্ন প্রান্তের দেশে সুনামির সতর্কতা জারি করা হয়। রাশিয়া ছাড়াও অন্যান্য দেশগুলোর মধ্যে ছিল পূর্বাঞ্চলের জাপান, প্যাসিফিকের মার্কিন দ্বীপপুঞ্জ হাওয়াই, এমনকি দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরও। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় রাশিয়ায়। সুনামি আঘাত হানে সেভেরো কুরিলস্ক বন্দরে। এদিকে এরই মাঝে 3 আগস্ট রাশিয়ার কুরিল দ্বীপে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। রিখটার স্কেলে এটির মাত্রা 6.7 থেকে 7.0 বলে জানা গেছে। এর জেরেও সুনামির সতর্কতা জারি করা হয়। এই ভূমিকম্পের ফলে সাগরে প্রত্যাশিত ঢেউয়ের উচ্চতা কম হলেও সংশ্লিষ্ট অঞ্চলের মানুষজনকে সমুদ্র তীর থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। যানজটে ঘন্টার পর ঘন্টা বসে সময় নষ্টের দিন শেষ হলো বলে জীবনকে সহজ করতে নানাভাবে সাহায্য করা প্রযুক্তিবিদ আর গবেষকরা এই জনভোগান্তির সমাধানে আর পিছিয়ে থাকবেন কেন? যানজটের চরম বিরক্তিকে বিদায় জানাতে বাজারে আসছে উড়ন্ত মোটরসাইকেল, জানিয়েছে পোল্যান্ড ভিত্তিক উদ্ভাবনী প্রতিষ্ঠান ভলোনাট। ঘোষণার পরপরই এই নিয়ে আগ্রহের কমতি নেই। কবে নাগাদ হাতের নাগালে আসবে উড়ন্ত বাইক? দেখতে কেমন হবে? কতই বা হবে দাম? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। বাজারে আসছে উড়ন্ত মোটরসাইকেল। বাইক নিয়ে এখন ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকার দিন শেষ। পোল্যান্ড ভিত্তিক উদ্ভাবনী প্রতিষ্ঠান ভলোনাট এবার কল্পনাকে বাস্তবে রূপ দিল। প্রতিষ্ঠানটি সম্প্রতি সামনে নিয়ে এসেছে তাদের ভলোনাট এয়ারবাইক নামক এক অভিনব উড়ন্ত মোটরসাইকেল, যা দেখতে অনেকটা স্টার ওয়ার্স সিনেমার হভার বাইকের মতো। এটি কেবল ডিজাইন বা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং বাস্তবে পরীক্ষামূলকভাবে সফলভাবে আকাশে উড়েছে। ভলোনাট এয়ারবাইক তৈরি করেছেন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার টমাস পাটান, যিনি এর আগে জেটসন নামক ফ্লাইং ভেহিকেল প্রকল্পে যুক্ত ছিলেন। এয়ারবাইকের প্রধান বৈশিষ্ট্য হল এটি একক যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে এবং সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলে। মোটরসাইকেলের মতো স্টাইলে এই যানটিতে রয়েছে 6টি বড় ইলেকট্রিক রোটার, যা ড্রোনের মতো উপরে ওঠা এবং ভারসাম্য রক্ষা করার কাজ করে। ফ্লাইং বাইকটি একবারে সর্বোচ্চ 2.5 মিটার উচ্চতায় উঠতে পারে এবং ঘন্টায় 75 কিলোমিটার গতিতে চলতে পারে। তবে নির্মাতারা দাবি করছেন ভবিষ্যতে এটি 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতেও চলতে পারবে। ফ্লাইট টাইম বর্তমানে একটানা 20 থেকে 30 মিনিট, যা নির্ভর করে চালকের ওজন ও আবহাওয়ার উপর। ভলোনাট এয়ারবাইক ব্যবহারের জন্য ফুয়েল বা গ্যাসোলিনের প্রয়োজন হয় না, কারণ এটি সম্পূর্ণভাবে ব্যাটারি চালিত। তবে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ব্যাটারি স্পেসিফিকেশন বা চার্জিং টাইম প্রকাশ করেনি নির্মাতা কোম্পানিটি। এর মাধ্যমে বোঝা যায় এটি পরিবেশ বান্ধব যান হিসেবে ভবিষ্যতে নগর পরিবহনে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
ভলনাটের অফিসিয়াল ওয়েবসাইট এবং ডিজাইন বুম ও নিউ অ্যাটলাসের প্রতিবেদন অনুযায়ী এই এয়ারবাইকটির ডিজাইন ও ফ্লাইট কনসেপ্ট অনেকটা স্টার ওয়ার্স সিনেমায় দেখা স্পিডার বাইকের অনুপ্রেরণায় তৈরি। তবে এর প্রযুক্তিগত দিক সম্পূর্ণ বাস্তব এবং আধুনিক এরোডাইনামিক নীতিতে নির্মিত। তবে ভলনাটের এই উড়ন্ত মোটরসাইকেলটি বিশ্বের প্রথম না। এর আগে জেস্টন 1, এক্স টুরিসমো এবং স্পিডার নামে আরও কিছু হভার বাইক বাজারে এসেছে বা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। তবে ভলনাটের দাবি এটি এখন পর্যন্ত সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও ব্যবহার বান্ধব ফ্লাইং বাইক, যেটি নিয়ন্ত্রণ করা তুলনামূলকভাবে অনেক সহজ। আলোচিত এয়ারবাইক বাজারে আসবে 2025 সালের শেষ নাগাদ, তবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। দাম হিসেবে ধারণা করা হচ্ছে এটি প্রায় $3 লাখ মতো হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3 কোটি টাকা। যদিও নির্মাতারা এখনো আনুষ্ঠানিকভাবে দাম প্রকাশ করেননি। ভলনাট এয়ারবাইকটি মূলত ব্যক্তিগত ট্রান্সপোর্ট, অ্যাডভেঞ্চার এবং জরুরি রেসপন্স ইউনিটের জন্য তৈরি করা হচ্ছে। তবে এখন পর্যন্ত এটি জনসাধারণের জন্য অনুমোদিত নয়, কারণ এর ফ্লাইটের জন্য বিশেষ প্রশিক্ষণ ও লাইসেন্স প্রয়োজন। নির্মাতা কোম্পানিটি এই এয়ারবাইকের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় কিভাবে এটি স্থিরভাবে উঠতে পারে এবং চালক কিভাবে তা নিয়ন্ত্রণ করে। ভলনাট এয়ারবাইক প্রযুক্তির এক অনন্য মাইলফলক। যদিও এটি এখনও গণমানুষের নাগালের বাইরে, তবে এটি স্পষ্ট যে ভবিষ্যতের ব্যক্তিগত পরিবহন ধীরে ধীরে আকাশেই স্থান নিতে চলেছে। স্টার ওয়ার্সের মতো বৈজ্ঞানিক কল্পকাহিনীর স্বপ্ন এবার আর শুধু সিনেমায় নয়, বাস্তবেও ধরা পড়েছে এই এয়ারবাইকের মতো প্রযুক্তির মাধ্যমে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।